কল্যাণী সুরথি। বালি দ্বীপটি ছোট, সেই জন্যই এর মধ্যে এমন একটি সুসজ্জিত সম্পূর্ণতা। গাছে পালায়, পাহাড়ে ঝর্ণায়, মন্দিরে মূর্তিতে, কুটিরে ধান খেতে, হাটে বাজারে, সমস্তটা মিলিয়ে যেন এক। বেখাপ কিছু চোখে ঠেকে না। ওলন্দাজ গভর্নমেন্ট বাইরে থেকে কারখানাওয়ালাদের এই দ্বীপে আসতে বাধা দিয়েছে। মিশনারিদেরও এখানে আনাগোনা নেই। এখানে বিদেশিদের জমি কেনা সহজ নয়, এমনকি চাষবাসের জন্যও কিনতে পারে না। আরবি মুসলমান, গুজরাটের খোঁজা মুসলমান, চীন দেশের ব্যাপারীরা এখানে কেনা বেচা করে। চারদিকের সঙ্গে সেটা বেমিল হয় না। গঙ্গার ধার জুড়ে দ্বাদশ দেউলগুলোকে লজ্জিত করে বাংলাদেশের বুকের উপর জুট মিল যে নিদারুণ অমিল ঘটিয়েছে, এ সেরকম নয়। গ্রামের ব্যবস্থা সম্পূর্ণ গ্রামের লোকেরই হাতে। এখানে খেতে জলসেচের আর চাষবাসের যে রীতি পদ্ধতি, সে খুব উৎকৃষ্ট। এরা ফসল যা ফলায়, পরিমাণে তা অন্য দেশের চেয়ে অনেক বেশি। কাপড় বনে নানা রংচং ও কারুকৌশলে, অর্থাৎ এরা কোনো মতে ময়লা টেনা কোমরে জড়িয়ে শরীরটাকে অনাদৃত করে রাখে না। তাই যেখানে কোনো কারণে ভিড় জমে, বর্ণচ্ছটার সমাবেশে সেখানটা মনোরম হয়ে ওঠে। মেয়েদের উত্তর অঙ্গ অনাবৃত। এ সম্বন্ধে প্রশ্ন উঠলে তারা বলে, আমরা কি নষ্ট মেয়ে যে বুক ঢাকবো? শোনা গেল বালিতে বেশ্যারাই বুকে কাপড় দেয়। মোটের উপর এখানকার মেয়ে পুরুষের দেহ সৌষ্ঠব ও মুখের চেহারা ভালোই। বেঢপ মোটা বা রোগা আমি তো এ পর্যন্ত দেখিনি। এখানকার পরিপুষ্ট শ্যামল প্রকৃতির সঙ্গে এখানকার পাটল রঙের নধর দেহ গরু, এখানকার সুস্থ সবল পরিতৃপ্ত প্রসন্ন ভাবের মানুষগুলি মিলে গেছে। ছবির দিক থেকে দেখতে গেলে এমন জায়গা পৃথিবীতে খুব কমই আছে। নন্দলাল এখানে এলেন না বলে আমার মনে অত্যন্ত আক্ষেপ বোধ হয়। এমন সুযোগ তিনি আর কোথাও কখনো পাবেন না। মনে আছে, কয়েক বছর আগে একজন নামজাদা আমেরিকান আর্টিস্ট আমাকে চিঠিতে লিখেছিলেন, এমন দেশ তিনি আর কোথাও দেখেননি। আর্টিস্টের চোখে পড়বার মতো জিনিস এখানে চারদিকেই। পণ্য সচ্ছলতা আছে বলেই স্বভাবত গ্রামের লোকের পক্ষে ঘর দুয়ার, আচার অনুষ্ঠান, আসবাবপত্রকে শিল্পকলায় সজ্জিত করবার চেষ্টা সফল হতে পেরেছে। কোথাও হেলাফেলার দৃশ্য দেখা গেল না। গ্রামে গ্রামে সর্বত্র চলছে নাচ, গান, অভিনয়। অভিনয়ের বিষয় প্রায় মহাভারত থেকে। এর থেকে বোঝা যাবে গ্রামের লোকের পেটের খাদ্য ও মনের খাদ্যের বরাদ্দ অপর্যাপ্ত। পথে আশেপাশে প্রায়ই নানা প্রকার মূর্তি ও মন্দির। দারিদ্র্যের চিহ্ন নেই। ভিক্ষুক এ পর্যন্ত চোখে পড়ল না। এখানকার গ্রামগুলি দেখে মনে হলো এই তো যথার্থ শ্রীনিকেতন। গ্রামের সমগ্র প্রাণটি সকল দিকে পরিপূর্ণ। এ দেশে উৎসবের প্রধান অঙ্গ নাচ। এখানকার নারকেল বন যেমন সমুদ্র হাওয়ায় দুলছে, তেমনি এখানকার সমস্ত দেশের মেয়ে পুরুষ নাচের হাওয়ায় আন্দোলিত। এক একটি জাতির আত্মপ্রকাশের এক একটি বিশেষ পথ থাকে। বাংলাদেশের হৃদয় যেদিন আন্দোলিত হয়েছিল, সেদিন সহজেই কীর্তন গানে সে আপন আবেগ সঞ্চারের পথ পেয়েছে। এখনো সেটা সম্পূর্ণ লুপ্ত হয়নি। এখানে এদের প্রাণ যখন কথা কইতে চায়, তখন সে নাচিয়ে তোলে। মেয়ে নাচে, পুরুষ নাচে। এখানকার যাত্রা অভিনয় দেখেছি। তার প্রথম থেকে শেষ পর্যন্ত চলায় ফেরায়, যুদ্ধে বিগ্রহে, ভালোবাসার প্রকাশে, এমনকি ভাড়ামিতে, সমস্তটাই নাচ। সেই নাচের ভাষা যারা ঠিক মতো জানে, তারা বোধহয় গল্পের ধারাটা ঠিক মতো অনুসরণ করতে পারে। সেদিন এখানকার এক রাজবাড়িতে আমরা নাচ দেখছিলুম। খানিক বাদে শোনা গেল এই নাচ অভিনয়ের বিষয়টা হচ্ছে শাল্য সত্যবতীর আখ্যান। এর থেকে বোঝা যায় কেবল ভাবের আবেগ নয়, ঘটনা বর্ণনাকেও এরা নাচের আকারে করে তোলে। মানুষের সকল ঘটনারই বাহ্য রূপ চলাফেরায়।
কোনো একটা অসামান্য ঘটনাকে পরিদৃশ্যমান করতে চাইলে তার চলাফেরাকে ছন্দের সুসমাযোগে রূপের সম্পূর্ণতা দেওয়া সঙ্গত। বাণীর দিকটাকে বাদ দিয়ে কিংবা খাটো করে কেবলমাত্র গতি রূপটিকে ছন্দের উৎকর্ষ দেওয়া এখানকার নাচ। পৌরাণিক যে আখ্যায়িকা কাব্যে কেবলমাত্র কানে শোনার বিষয়, এরা সেইটাকেই কেবলমাত্র চোখে দেখার বিষয় করে নিয়েছে। কাব্যের বাহন বাক্য, সেই বাক্যের ছন্দ অংশ সঙ্গীতের বিশ্বজনীন নিয়মে চালিত, কিন্তু তার অর্থ অংশ কৃত্রিম। সেটা সমাজে পরস্পরের আপোষে তৈরি করা সংকেত মাত্র। এই দুয়ের যোগে কাব্য। গাছ শব্দটা শুনলে গাছ তারাই দেখে যাদের মধ্যে এ সম্বন্ধে একটা আপোষে বোঝাপড়া আছে। তেমনি এদের নাচের মধ্যে শুধু ছন্দ থাকলে তাতে আখ্যান বর্ণনা চলে না, সংকেত আছে। এই দুয়ের যোগে এদের নাচ। এই নাচে রসনা বন্ধ করে এরা সমস্ত দেহ দিয়ে কথা কইছে, ইঙ্গিতে এবং ভঙ্গি সঙ্গীতে। এদের নাচে যুদ্ধের যে রূপ দেখি, কোনো রণক্ষেত্রে সেরকম যুদ্ধ দূরতও সম্ভব নয়। কিন্তু যদি কোনো স্বর্গে এমন বিধি থাকে যে ছন্দে যুদ্ধ করতে হবে, এমন যুদ্ধ যাতে ছন্দভঙ্গ হলে সেটা পরাভবেরই সামিল হয়, তবে সেটা এইরকম যুদ্ধই হতো। বাস্তবের সঙ্গে এই অনৈক্য নিয়ে যাদের মনে অশ্রদ্ধা বা কৌতুক জন্মায়, শেক্সপিয়রের নাটক পড়েও তাদের হাসা উচিত। কেননা তাতে লড়তে লড়তেও ছন্দ, মরতে মরতেও তাই। সিনেমাতে আছে রূপের সঙ্গে গতি। সেই সুযোগটিকে যথার্থ আর্টে পরিণত করতে গেলে আখ্যানকে নাচে দাঁড় করানো চলে। বলা বাহুল্য, বাই নাচ প্রভৃতি যেসব পদার্থকে আমরা নাচ বলি, তার আদর্শ এ নাচের নয়। জাপানে কিয়োটোতে ঐতিহাসিক নাট্যের অভিনয় দেখেছি, তাতে কথা আছে বটে, কিন্তু তার ভাবভঙ্গি চলাফেরা সমস্ত নাচের ধরনে। বড় আশ্চর্য তার শক্তি। নাটকে আমরা যখন ছন্দময় বাক্য ব্যবহার করি, তখন সেই সঙ্গে চলাফেরা হাবভাব যদি সহজ রকমেরই রেখে দেওয়া হয়, তাহলে সেটা অসঙ্গত হয়ে ওঠে, এ বিষয়ে সন্দেহ নেই। নামেতেই প্রকাশ পায়। আমাদের দেশে একদিন নাট্য অভিনয়ের সর্বপ্রধান অঙ্গই ছিল নাচ। নাটক দেখতে যারা আসে, পশ্চিম মহাদেশে তাদের বলে অডিয়েন্স, অর্থাৎ শ্রোতা। কিন্তু ভারতবর্ষে নাটককে বলেছে দৃশ্যকাব্য, অর্থাৎ তাতে কাব্যকে আশ্রয় করে চোখে দেখার রস দেবার জন্যই অভিনয়। এই তো গেল নাচের দ্বারা অভিনয়, কিন্তু বিশুদ্ধ নাচও আছে। পরশু রাত্রে সেটা জ্ঞানওয়ারের রাজবাড়িতে দেখা গেল। সুন্দর সাজ করা দুটি ছোট মেয়ে, মাথায় মুকুটের উপর ফুলের দণ্ডগুলি একটু নড়াতেই দুলে ওঠে। গামেলান বাদ্যযন্ত্রের সঙ্গে দুজনে মিলে নাচতে লাগলো। এই বাদ্যসঙ্গীত আমাদের সঙ্গে ঠিক মেলে না। আমাদের দেশের জলতরঙ্গ বাজনা আমার কাছে সঙ্গীতের ছেলে খেলা বলে ঠেকে, কিন্তু সেই জিনিসটিকে গম্ভীর প্রশস্ত সুনিপুণ বহুযন্ত্র মিশ্রিত বিচিত্র আকারে এদের বাদ্যসঙ্গীতে যেন পাওয়া যায়। রাগ রাগিণীতে আমাদের সঙ্গে কিছুই মেলে না। যে অংশে মেলে সে হচ্ছে এদের মৃদঙ্গের ধ্বনি, সঙ্গে করতালও আছে। ছোট বড় ঘণ্টা এদের সঙ্গীতের প্রধান অংশ। আমাদের দেশের নাট্যশালায় কনসার্ট বাজনার যে নূতন রীতি হয়েছে, এ সেরকম নয়। অথচ ইউরোপীয় সঙ্গীতে বহু যন্ত্রের যে হারমোনি, এ তাও নয়। ঘণ্টার মতো শব্দে একটা মূল স্বর সমাবেশ কানে আসছে, তার সঙ্গে নানা প্রকার যন্ত্রের নানা রকম আওয়াজ যেন একটা কারুশিল্পে গাঁথা হয়ে উঠছে। সমস্তটাই যদিও আমাদের থেকে একেবারেই স্বতন্ত্র, তবু শুনতে ভারী মিষ্টি লাগে। এই সঙ্গীত পছন্দ করতে ইউরোপীয়দেরও বাধে না। গামেলান বাজনার সঙ্গে ছোট মেয়ে দুটি নাচলে। তার শ্রী অত্যন্ত মনোহর। অঙ্গে প্রত্যঙ্গে সমস্ত শরীরে ছন্দের যে আলোড়ন, তার কি চারুতা, কি বৈচিত্র্য, কি সৌকুমার্য, কি সহজ লীলা। অন্য নাচে দেখা যায়
নটি তার দেহকে চালনা করছে। এদের দেখে মনে হতে লাগলো দুটি দেহ যেন শত উৎসারিত নাচের ফোয়ারা। 12 বছরের পরে এই মেয়েদের আর নাচতে দেওয়া হয় না। 12 বছরের পরে শরীরের এমন সহজ সুকুমার হিল্লোল থাকা সম্ভব নয়। সেই সন্ধ্যাবেলাতেই রাজবাড়ির আরেকটি ব্যাপার দেখলুম, মুখোশ পরা নোটেদের অভিনয়। আমরা জাপান থেকে যেসব মুখোশ এনেছিলুম তার থেকে বেশ বোঝা যায় মুখোশ তৈরি এক প্রকারের বিশেষ কলাবিদ্যা। এতে যথেষ্ট গুণপনা চাই। আমাদের সকলেরই মুখে যেমন ব্যক্তিগত তেমনি শ্রেণীগত বিশেষত্ব আছে। বিশেষ ছাঁচ ও ভাব প্রকাশ অনুসারে আমাদের মুখের ছাঁদ এক এক রকম শ্রেণী নির্দেশ করে। মুখোশ তৈরি যে গুণী করে সে সেই শ্রেণী প্রকৃতিকে মুখোশে বেঁধে দেয়। সেই বিশেষ শ্রেণীর মুখের ভাব বৈচিত্র্যকে একটি বিশেষ ছাদে সে সংহত করে। নটও সেই মুখোশ পরে এলে আমরা তখনই দেখতে পাই একটা বিশেষ মানুষকে কেবল নয়, বিশেষ ভাবের এক শ্রেণীর মানুষকে। সাধারণত অভিনেতা ভাব অনুসারে অঙ্গভঙ্গি করে, কিন্তু মুখোশে মুখের ভঙ্গি স্থির করে বেঁধে দিয়েছে। এই জন্যে অভিনেতার কাজ হচ্ছে মুখোশেরই সামঞ্জস্য রেখে অঙ্গভঙ্গি করা। মূল ধুয়োটা তার বাঁধা, এমন করে টান দিতে হবে যাতে প্রত্যেক সুরে সেই ধুয়োটার ব্যাখ্যা হয়, কিছু অসঙ্গত না হয়। এই অভিনয়ে তাই দেখলুম। অভিনয়ের সঙ্গে এদের কণ্ঠসঙ্গীত যা শুনেছি তাকে সঙ্গীত বলাই চলে না। আমাদের কানে অত্যন্ত বেসুরো এবং উৎকট ঠেকে। এখানে আমরা তো গ্রামের কাছেই আছি, এরা কেউ একলা কিংবা দল বেঁধে গান গাচ্ছে এ তো শুনিনি। আমাদের পাড়া গায়ে চাঁদ উঠেছে অথচ কোথাও গান ওঠেনি, এ সম্ভব হয় না। এখানে সন্ধ্যার আকাশে নারকেল গাছগুলির মাথার উপর শুক্লপক্ষের চাঁদ দেখা দিচ্ছে। গ্রামে কুকুরও ডাকছে, কুকুর ডাকছে, কিন্তু কোথাও মানুষের গান নেই। এখানকার একটা জিনিস বারবার লক্ষ্য করে দেখেছি, ভিড়ের লোকের আত্মসংযম। সেদিন দিয়ানয়ের রাজবাড়িতে যখন অভিনয় হচ্ছিল চারদিকে অবারিত লোকের সমাগম। সুনীতিকে ডেকে বললুম, মেয়েদের কোলে শিশুদের আর্তরব শুনিনি কেন? নারী কণ্ঠই বা এমন সম্পূর্ণ নীরব থাকে কোন আশ্চর্য শাসনে? মনে পড়ে কলকাতার থিয়েটারে মেয়েদের কলালাপ ও শিশুদের কান্না বন্যার মতো কত কমেডি ও ট্র্যাজেডিকে ছাপিয়ে দিয়ে কিরকম অসংযত অসভ্যতার হিল্লোল তোলে। সেদিন এখানে দু একটি মেয়ের কোলে শিশুও দেখেছি, কিন্তু তারা কাঁদলো না কেন? একটা জিনিস এখানে দেখা গেল যা আর কোথাও দেখিনি। এখানকার মেয়েদের গায়ে গহনা নেই। কখনো কখনো কারো এক হাতে একটা চুড়ি দেখেছি, সেও সোনার নয়। কানে ছিদ্র করে শুকনো তালপাতার একটি গুটি পড়েছে। বোধ হচ্ছে যেন অজন্তার ছবিতেও এরকম কর্ণভূষণ দেখেছি। আশ্চর্যের বিষয় এই যে এদের আর সকল কাজেই অলংকারের বাহুল্য ছাড়া বিরলতা নেই। যেখানে সেখানে পাথরে, কাঠে, কাপড়ে, নানা ধাতু দ্রব্যে এরা বিচিত্র অলংকার সমস্ত দেশে ছড়িয়ে রেখেছে। কেবল এদের মেয়েদের গায়েই অলংকার নেই। আমাদের দেশে সাধারণত দেখা যায় অলংকৃত জিনিসের প্রধান রচনাস্থান পুরনো শহরগুলি, যেখানে মুসলমান বা হিন্দু প্রভাব সংহত ছিল, যেমন দিল্লি, আগ্রা, ঢাকা, কাশী, মাদুরা প্রভৃতি জায়গা। এখানে সেরকম বোধ হলো না। এখানে শিল্প কাজ কম বেশি সর্বত্র ও সর্বসাধারণের মধ্যে ছড়ানো। তার মানে এখানকার লোক ধনীর ফরমাসে নয়, নিজের আনন্দেই নিজের চারদিককে সজ্জিত করে, কতকটা জাপানের মতো। তার কারণ অল্প পরিসর দ্বীপের মধ্যে আইডিয়া এবং বিদ্যা ছড়িয়ে যেতে বিলম্ব হয় না। তাছাড়া এদের মধ্যে জাতিগত ঐক্য, সেই সমজাতীয় মনোবৃত্তিতে শক্তির সাম্য দেখা যায়। দ্বীপমাত্রের একটি স্বাভাবিক বিশেষত্ব এই যে
সেখানকার মানুষ সমুদ্র বেষ্টিত হয়ে বহুকাল নিজের বিশেষ নৈপুণ্যকে অব্যাঘাতে ঘনীভূত করতে ও তাকে রক্ষা করতে পারে। আমাদের অতি বিস্তৃত ভারতবর্ষে এককালে যা প্রচুর হয়ে উৎপন্ন হয়, অন্যকালে তা ছড়িয়ে নষ্ট হয়ে যায়। তাই আমাদের দেশে অজন্তা আছে, অজন্তার কালকেই আঁকড়ে। কোণারক আছে কোণারকেরই যুগে, তারা আর একাল পর্যন্ত এসে পৌঁছতে পারলে না। শুধু তাই নয়, তত্ত্বজ্ঞান ভারতীয় মনের প্রধান সম্পদ, কিন্তু বহু দূরে দূরে উপনিষদের বা শঙ্করাচার্যের কালে তা ভাগে ভাগে লগ্ন হয়ে রইল। এ কালে আমরা শুধু তাই নিয়ে আবৃত্তি করি, কিন্তু তার সৃষ্টি ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারতবর্ষ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়েও এত শতাব্দী পরেও ভারতবর্ষের এত জিনিস যে এখানে এখনো এমন করে আছে, তার কারণ এটা দ্বীপ। এখানে সহজে কোনো জিনিস ভ্রষ্ট হয়ে যেতে পারে না। অর্থ নষ্ট হতে পারে, একটার দ্বারা আর একটা চাপা পড়তে পারে, কিন্তু বস্তুটা তবু থেকে যায়। এই কারণেই প্রাচীন ভারতের অনেক জিনিসই এখানে আমরা বিশুদ্ধভাবে পাবো বলে আশা করি। হয়তো এখানকার নাচ এবং নৃত্যমূলক অভিনয়টা সেই জাতের হতেও পারে। এখানকার রাজাদের বলে আর্য। আমার বিশ্বাস তার অর্থ রাজবংশ নিজেদের আর্যবংশীয় বলেই জানে। তারা স্থানীয় অধিবাসীদের স্বজাতীয় ছিল না। তাই এখানকার রাজাদের ঘরে যে সকল কলা ও অনুষ্ঠান আজও চলে আসছে, সেগুলি সন্ধান করলে এমন অনেক জিনিস পাওয়া যাবে যা আমাদের দেশে লুপ্ত ও বিস্মৃত। এই ছোট দ্বীপে এককালে অনেক রাজা ছিল। তাদের কেউ ওলন্দাজ আক্রমণে আসন্ন পরাভবের আশঙ্কায় দলে দলে হাজার হাজার লোক নিঃশেষে আত্মহত্যা করে মরেছে। রাজ উপাধিধারী যে কয়েকজন আছে, তারা পুরনো দামি সমাধানের মতো, যাতে বাতি আর জ্বলে না। তাদের প্রাসাদ ও সাজসজ্জা আছে। তাছাড়া তারা যেখানে আছে তাকে নগর বলা চলে। কিন্তু এই নগরে আর গ্রামে যে পার্থক্য, সে যেন ভাই বোনের পার্থক্যের মতো। তারা এক বাড়িতেই থাকে, তাদের মাঝে প্রাচীর নেই। আধুনিক ভারতের শিল্প চর্চা প্রভৃতি নানা বিষয়ে নগরে গ্রামে ছাড়াছাড়ি। শহরগুলি যে দ্বীপ জ্বালে, তার আলো গ্রামে গিয়ে পড়েই না। দেশের সম্পত্তি যেন ভাগ হয়ে গেছে। গ্রামের অংশে যেটুকু পড়েছে, তাতে আচার অনুষ্ঠান বজায় রাখা সম্ভব নয়। এই কারণে সমস্ত দেশ এক হয়ে কোনো শিল্প, কোনো বিদ্যাকে রক্ষণ ও পোষণ করতে পারে না। তাই শহরের লোক যখন দেশের কথা ভাবে, তখন শহরকেই দেশ বলে জানে। গ্রামের লোক দেশের কথা ভাবতেই জানে না। এই বালিতে আমরা মোটরে মোটরে দূরে দূরান্তরে যতই ভ্রমণ করি, নদী, গিরি, বন, শস্যক্ষেত্র ও পল্লীতে শহরে মিলে খুব একটা ঘনিষ্ঠতা দেখতে পাই। এখানকার সকল মানুষের মধ্যেই যেন এদের সকল সম্পদ ছড়ানো। গামেলান সঙ্গীতের কথা পূর্বেই বলেছি। ইতিমধ্যে সম্বন্ধে আমাকে চিন্তা করতে হয়েছে। এরা যে আপন মনে সহজ আনন্দে গান গায় না, তার কারণ এদের কণ্ঠ সঙ্গীতের অভাব। এরা টিং টিং টুংটাং করে যে বাজনা বাজায়, বস্তুত তাতে গান নেই, আছে তাল। নানা যন্ত্রে এরা তালেরই বোল দিয়ে চলে। এই বোল দেবার কোনো কোনো যন্ত্র ঢাক ঢোলের মতোই, তাতে স্বর অল্প, শব্দই বেশি। কোনো কোনো যন্ত্র ধাতুতে তৈরি, সেগুলি স্বরবান। এই ধাতু যন্ত্রে টানা সুর থাকা সম্ভব নয়, থাকবার দরকারই নেই, কেননা টানা সুর গানেরই জন্যে। বিচ্ছিন্ন সুরগুলিতে তালেরই বোল দেয়। আসলে এরা গান গায় গলা দিয়ে নয়, সর্বাঙ্গ দিয়ে। এদের নাচই যেন পদে পদে টানা সুরের মিড় দেওয়া। বিলিতি নাচের মতো ঝম্পবহুল নয়, অর্থাৎ এদের নাচ বর্ষার ঝমাঝম জলবিন্দু বৃষ্টির মতো নয়, ঝর্ণার তরঙ্গিত ধারার মতো। তাল যে ঐক্যকে দেখায়, সে হচ্ছে কালের অংশগুলিকে যোজনা করে। গান যে ঐক্যকে দেখায়, সে হচ্ছে রসের অখণ্ডতাকে সম্পূর্ণ করে। তাই বলছি, এদের সঙ্গীতই তাল,
এদের নৃত্যই গান। আমাদের দেশে এবং ইউরোপে গীতাভিনয় আছে, এদের দেশে নৃত্যাভিনয়। ইতিমধ্যে এখানকার ওলন্দাজ রাজপুরুষ অনেকের সঙ্গে আলাপ হয়েছে। এদের একটা বিশেষত্ব আমার চোখে লাগলো। অধীনস্থ জাতের উপর এদের প্রভুত্ব যথেষ্ট নেই তা নয়, কিন্তু এদের ব্যক্তিগত ব্যবহারে কর্তৃত্বের ঔদ্ধত্য লক্ষ্য করিনি। এখানকার লোকদের সঙ্গে এরা সহজে মেলামেশা করতে পারে। দুই জাতির পরস্পরের মধ্যে বিবাহ সর্বদাই হয় এবং সেই বিবাহের সন্তানেরা পিতৃকুল থেকে ভ্রষ্ট হয় না। এখানে অনেক উচ্চ পদের ওলন্দাজ আছে যারা শঙ্কর বর্ণ, তারা অবজ্ঞাভাজন নয়। এখানকার মানুষকে মানুষ জ্ঞান করে এমন সহজ ব্যবহার কেমন করে সম্ভব হলো, এই প্রশ্ন করাতে একজন ওলন্দাজ আমাকে বলেছিলেন, যাদের অনেক সৈন্য, অনেক যুদ্ধ জাহাজ, অনেক সম্পদ, অনেক সাম্রাজ্য, ভিতরে ভিতরে সর্বদাই তাদের মনে থাকে যে তারা একটা মস্ত কিছু। এই জন্য ছোট দরজা দিয়ে ঢুকতে তাদের অত্যন্ত বেশি সংকুচিত হতে হয়। নিজেদের সর্বদা তত প্রকাণ্ড বড় বলে জানবার অবসর আমাদের হয়নি। এই জন্যে সহজে সর্বত্র আমরা ঢুকতে পারি। এই জন্যে সকলের সঙ্গে মেলামেশা করা আমাদের পক্ষে সহজ। ইতি 7ই সেপ্টেম্বর 1927।